ছায়াপুর গ্রামে সোনা মিয়া নামে এক ধনী ব্যক্তি বসবাস করত। ফসল ভরা জমি, গোয়াল ভরা গরু, সব কিছুতেই পরিপূর্ণ ছিল। কিন্তু এত কিছুর পরেও মনে যেন তার কোনো শান্তি ছিল না। গিন্নি, গিন্নি, কোথায় গেলে সবাই? কত বেলা হয়ে গেল যে, খেয়াল আছে কি তোমাদের? সকালে কিছু খেতে দেবে নাকি? আরে কিছু খেতে তো দাও, নাকি একবারে দুপুরে দেবে? এই সকাল হলো আর শুরু হলো বকবকানি। ভারী যন্ত্রণায় আছি লোকটাকে নিয়ে। এত কথা যে বলতে পারে, মুখও খালি লাগে না কখনো। একটু চুপচাপ করে বসে থাকো তো দেখি, খাবারটা গরম করে নিয়ে এক্ষুনি আসছি। গিন্নি, তোমার রাজপুত্র কোথায়? ঘুম থেকে উঠেছে নাকি? না এখনো ঘুমাচ্ছে? তার তো আর কাজকর্ম করা লাগে না, খালি খাই দাই আর ঘুরে ঘুরে বেড়াই। কোনো চিন্তা ভাবনা কিচ্ছুটি নেই। কত আরাম তার, শুধু ঘুমাবে আর খাবে। দুনিয়ার যত জ্বালা সবকিছু আমার। সৃষ্টিকর্তার দেওয়া কোনো কিছুরই তো কমতি নেই তোমার। তাহলে এত জ্বালা পোহাতে হবে কেন শুনি? এত কাজ না করে মাঝে মাঝে তো একটু বিশ্রামও নিতে পারো। শোনো গিন্নি, আমি যদি কাজ না করি তাহলে তোমাদের এত আরামায়েশ আসবে কোথা থেকে শুনি? কেন, আমাদের কি কোনো কিছুর কমতি আছে? শোনো গিন্নি, কাজ না করে বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, আর তার কাছে আমার তো কিছু সম্পদ মাত্র। আচ্ছা, সেটা তো মানলাম। সারাদিন যে আমার ছেলেটার পেছনে লেগে থাকো, তোমার এত সম্পত্তি খাবে কে বলো? আজ বাদে কাল তুমি মরলে ওই তো সবকিছুর মালিক হবে নাকি? হ্যাঁ, সেটাই তো চাও তোমরা। আমি মরি আর তোমার ছেলে আর তুমি মিলে বসে বসে খাও আমার সম্পদ, আর ওগুলো শেষ করো। তবে শোনো, একটা কথা বলে রাখি, তোমরা ঠিকই বুঝবে আমি যখন থাকবো না, তখন বুঝবে কত ধানে কত চাল, বুঝলে? সকাল সকাল শুরু হয়ে গেল। বাবার মাকে নিয়ে একদমই পারি না। বাবা, আমাদের তো সম্পদের কোনো অভাব নেই, ঘুমোবো না তো কি করব? আমাদের এত এত সম্পদ কে খাবে বলো তো? হ্যাঁ, শুধু সেটাই তো বোঝো, আর কিছু তো বোঝো না। আশেপাশে গরিব লোকদের দিকে একটু তাকাও, দেখো তাদের কত কষ্ট। তুমি আর তোমার মা কখনো কষ্ট কাকে বলে সেটা তো দেখোনি, এই জন্য কষ্ট কাকে বলে তোমরা বোঝো না। তা ওদের কষ্ট দেখে আমি কি করব বাবা? তোমার যদি কষ্ট দেখার এত ইচ্ছা হয় তাহলে আমাদের সোফিয়া ফুপুর বাড়িতে গিয়ে কটা দিন থেকে আসলেই পারো। তুমি একবারে কাছ থেকে কষ্টটা দেখে আসতে পারবে। কথাটা অবশ্য মন্দ বলেনি। অনেকদিন বোনটাকে দেখেও না। আমি বরং কাল সকালে ওদের বাড়িতে রওনা দেব। বোনটা কেমন আছে, কিভাবে দিন পার করছে একটু দেখে আসব। গিন্নি, ও গিন্নি, একটু এদিকে আসো তো। কি ব্যাপার, আজ এত সকাল সকাল উঠেছো কেন? না, ভাবছি কাল একটু সোফিয়াকে দেখতে যাব। হঠাৎ সোফিয়ার বাড়ি? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, তেমন কিছুই না, এমনিতেই একটু ঘুরে আসি। তাহলে তোমরা সবকিছু দেখে শুনে রেখো, আমি আমার বোনের বাড়িতে কয়েকদিন থেকেই আসি, কেমন? ঠিক আছে, যাও, সাবধানে যেও। সোনা মিয়া বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছাতা মাথা দিয়ে চলতে শুরু করলো। ঘরে চাল তো শেষ, বাজারও তো কিছু নেই। তাহলে এখন কি হবে আমাদের? কোনো টাকা পয়সাও তো ঘরে নেই। ওগো, সবসময় তো আমরা আধ পেটা খেয়ে থাকি, আজ মনে হচ্ছে না খেয়েই থাকতে হবে গো। কি আর করব বলো, খেতে খামারে কোথাও তো কাজ নেই। এখন কাজ না করতে পারলে পয়সা কোথায় পাবো? তাছাড়া মাছ তরকারির যে দাম, তাতে আমাদের মতো মানুষের কোনো কিছু আর কেনার সাধ্য থাকবে না। হ্যাঁ গো, সেটা তো ঠিক, কিন্তু খেতে তো হবে, না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ গো, সেটা তো ঠিক বলেছ। দেখি, আমি কাজের খোঁজেই যাচ্ছি। আমি বাইরে গিয়ে দেখি কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। কাজ হলেই সবকিছু নিয়ে আসবো। সোফিয়া, ও সোফিয়া, কই রে সোফিয়া?
বাড়িতে আছিস? বোন, বাড়িতে আছিস? আরে দাদা, তুমি তুমি কেমন আছো? এই আছি আর কি, কোনো রকম। অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই ভাবলাম তোদের বাড়ি থেকে একটু বেরিয়ে যাই। হ্যাঁ, ভালোই করেছো। কতদিন হয়ে গেছে তোমাকে দেখি না। এসো দাদা, ভেতরে এসো। তা সবুজ, তুমি কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এই জন্যই তো তোমাদের দেখতে এলাম। তোমরা তো আমার বাড়িতে কখনোই যাও না। তা তোমার কাজকর্ম কেমন চলছে, কি অবস্থা সেগুলোর? হ্যাঁ দাদা, চলছে কোনো রকম। দাদা, একটু বিশ্রাম নাও, আমি একটু বাইরে কাজ সেরে আসছি। হ্যাঁ, একটু বিশ্রাম দরকার, অনেকটা পথ হেঁটে এসেছি। ওগো, তুমি একটু বাইরে এসো তো। ওগো, এখন কি হবে? একে তো নিজেদেরই খাবার নেই, তার উপর দাদা এসেছে। তাছাড়া দাদা তো বিরাট বড় লোক, যেমন তেমন খাবার তো খেতেও পারবে না। কি করবো গো এখন, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি। পকেটে তো 1 টাকাও নেই, কি করে বাজার সদাই কিনবো? হাজার হলেও সে তো তোমার বড় ভাই, আপ্যায়নের কোনো কমতি রাখলে হবে না তো। সৃষ্টিকর্তা, আমার মান সম্মানটুকু রেখো, একটু দয়া করো, একটা রাস্তা বের করো হে সৃষ্টিকর্তা। তুমি বরং এক কাজ করো, গ্রামের মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নাও, তারপর ফসল উঠলে অন্যদের খেতে খামারে কাজ করে শোধ করে দিও। হ্যাঁ গিন্নি, কথাটা অবশ্য ঠিক বলেছ। এছাড়া আমার এখন আর কি করার আছে? আমাদের ঘরে যে অভাব, আর আমি মহাজনের কাছে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। মহাজন মশাই, মহাজন মশাই, বাড়িতে আছেন? মহাজন মশাই। কে রে? আয় আয়, ভেতরে আয়, আমি ঘরের মধ্যেই আছি। মহাজন মশাই কেমন আছেন? হ্যাঁ, ভালো। তা কি মনে করে এলি রে সবুজ? তোকে তো অনেকদিন দেখি না, কোথায় থাকিস তুই? কোথায় আর থাকবো, গরিব মানুষ, যে যখন কাজে ডাকে সেখানেই যাই। গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? তা শুনেছি তোর বউয়ের ভাই নাকি অনেক বড় লোক, তার কাছে কিছু টাকা পয়সা আনলে তো তোর আর কোনো কষ্ট থাকে না। কিছু টাকা এনে তো একটা ব্যবসা শুরু করতে পারিস নাকি? না না মহাজন মশাই, আমি গরিব মানুষ ঠিকই, কিন্তু কারো কাছে থেকে জোর করে পয়সা নিয়ে বড় লোক হতে চাই না। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও আত্মসম্মান বোধ আছে। বাহ, তোদেরও আত্মসম্মান বোধ থাকে। তা বাচন তো ভালোই শিখেছিস। ভালো, নিজে চলতে পারলেই ভালো। তা আমার কাছে কেন এসেছিস সেটা বলতো। সেটাই তো বলতে চাইছি, কিন্তু কি করে যে বলি। কিন্তু এত আমতা আমতা না করে সোজাসুজি বল, আর না হলে বাড়ি যা, আমার হাতে অনেক কাজ পড়ে আছে। না না না, বলছি মহাজন মশাই, আসলে আমার বউয়ের ভাই আমাদের বাড়িতে এসেছে। এদিকে আমার কাছে বাজার করার মতো কোনো টাকা পয়সাও নেই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, আমি ফসল ওঠার সাথে সাথে কাজ করে আপনার টাকা শোধ করে দেব। ও, এই কথা, ঠিক আছে। আমি তোকে 500 টাকা দিতে পারি, কিন্তু 1 মাস পরে আমাকে সুদে আসলে দ্বিগুণ টাকা শোধ করতে হবে। পারলে বল, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে মহাজন মশাই, তাই হবে। আমি একদম সময় মতো আপনার টাকা শোধ করে দেব। হ্যাঁ, সেটা তো আমি জানি। এই নে 500 টাকা, মনে রাখিস, সময় মাত্র 1 মাস। মহাজন মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আপনি বড্ড উপকার করলেন। আমি তাহলে এখন আসি। এরপর সবুজ বাজারের দিকে রওনা দিল। বাজার থেকে বড় একটা মাছ সহ প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে বাড়ি ফিরে এলো। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। ওগো, তুমি এসেছো?
আমি তো বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ তো বাজার, মহাজন তাহলে টাকা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। নাও গিন্নি, ধরো বাজারগুলো ধরো, তাড়াতাড়ি এবার রান্নাটা বসাও দেখি। তা মহাজন কত টাকা ধার দিল গো? 500 টাকা ধার নিয়েছি। সে বলল 1 মাস পরে সুদসহ দ্বিগুণ টাকা দিতে হবে। কিন্তু এই টাকা তুমি শোধ দিতে পারবে তো? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, যা হবার সেটা পরে দেখা যাবে। এখন আগে তুমি রান্নাটা বসাও, ঘরে তো আত্মীয় আছে। যাও যাও, রান্নাটা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তুমি গিয়ে দাদার সাথে কথা বলো তো। দাদার সাথে একটু পরে কথা বলি, আগে চলো আমি তোমাকে একটু সাহায্য করে দেই। সোফিয়া সবকিছু গুছিয়ে রান্না বসালো। রান্না শেষে সে তার দাদাকে খাবার দিল। দাদা এসো তো, এসো, জলদি খাবার খেয়ে নাও। সে কখন এসেছো? তোমার সামনে তো কিছুই দিতে পারেনি দাদা। কোনো ব্যাপার না বোন, হুট করে এসেছি। দে কটা খাবার দে, খেয়ে নেই, খিদেও পেয়েছে খুব। বাহ বোন, তোর হাতের রান্না তো খুব মজা হয়েছে রে। এমন স্বাদের খাবার অনেকদিন খাইনি। আহ, অনেকদিন পরে মনে হচ্ছে মায়ের হাতের খাবার খাচ্ছি রে। আমাদের মায়ের হাতের রান্না ঠিক এমন ছিল রে। মা তো আমার থেকেও অনেক ভালো রান্না করতো রে দাদা। মাঝে মাঝে মায়ের হাতের রান্নার কথা খুব মনে হয়। দাদা, এই ফিরনিটুকু খাও। ফিরনি? আহ, ফিরনিটা যে কি স্বাদ হয়েছে রে। আচ্ছা দাদা, তুমি খাও, আমি এক্ষুনি আসছি। সোফিয়া ও সবুজ কেন আমার সাথে খেতে বসলো না? এত সুস্বাদু খাবার পেয়ে আমারও তো ওদেরকে ডাকতে মনে নেই। তাছাড়া আমাকে যে খাবার দিয়েছে, সব খাবার তো আমি একাই খেয়ে ফেলেছি। খাবারগুলো এত সুস্বাদু ছিল, নিজেকে সামলাতেই পারিনি। দেখি ওরা খেলো কিনা, একটু শুনে দেখি। গিন্নি, দাও তো দেখি, আমাকে কটা খেতে দাও। যেটুকু খাবার তার সবটুকুই দাদাকে দিয়েছি। তোমাকে যে কি খেতে দিই? তুমি এত কষ্ট করে বাজার করে আনলে, আর একটু খাবারও তোমার জন্য রাখলাম না। আমার খুব খারাপ লাগছে জানো তো। মন খারাপ করো না তো গিন্নি। শত হোক এত ধনী লোক বড় শখ করে আমাদের ঘরে এসেছে, ঋণ করে হলেও তাকে যে মন ভরে খাওয়াতে পেরেছি সেটা কম কিসের? তাকে ঠিকঠাক মতো খাওয়াতে পেরেছি, এতেই আমি খুশি। সেটা তো ঠিক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এবার যদি ফসল ভালো না হয়, তাহলে সুদ সমেত মহাজনের টাকা দেবে কোথা থেকে? আমার জন্য তুমি কত বড় বিপদে পড়ে যাবে। সেটাই তো চিন্তার বিষয়, কিন্তু আমাদের মতো গরিব মানুষের কি আর করা বলো? আত্মীয়দের সামনে নিজেদের তো আর ছোট করা যায় না। তাও আবার তোমার বড় ভাই বলে কথা, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। হ্যাঁ গো, সেটাও ঠিক। নাও, যেটুকু আছে সেটুকু দুজনে ভাগ করে খেয়ে নি। অনেক রাত হয়ে গেছে তো, চলো খাবে চলো। এটা কি কথা? আমার জন্য আমার বোন ঋণ করে খাওয়ার ব্যবস্থা করেছে। কত কষ্ট করে তারা দিন কাটাচ্ছে, আর আমি কত আরামে কত বিলাসিতায় জীবনযাপন করছি। না না না, এ হতে পারে না। আমাকে অবশ্যই এদের জন্য কিছু করতে হবে। পরদিন সকালে সোনা মিয়া কাউকে কিছু না বলেই সোফিয়াদের বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে চলে এলো। কই গো গিন্নি, কোথায় আছো? আমাকে একটু জল দাও তো। কি গো, এই সাত সকালে তুমি চলে এসেছো? বোনের বাড়ি থেকে এমন সাত সকালে চলে এলে যে? কেউ আসে না বলে কি আমিও আসতে পারবো না নাকি? কোথাও কি লেখা আছে নাকি যে অন্যেরা যা করবে আমাকেও সেটা করতে হবে? আচ্ছা, রাগ কি আর সবসময় তোমার নাকের উপর বসে থাকে নাকি? হ্যাঁ, কোনো কথাই তো তোমার সাথে বলা যায় না। এত রাগ হচ্ছে কেন? বোনের বাড়িতে খাওয়া দাওয়া ভালো হয়নি নাকি? আগে আমাকে কিছু খেতে দাও, খিদে আমার পেটটা চোচো করছে। না খেয়ে আর কোনো কিছু করতে পারবো না, আর বলতেও পারবো না। সে কি কথা, আত্মীয়র বাড়ি থেকে না খেয়ে চলে এসেছো নাকি? হ্যাঁ,
এবার কটা খেতে দেবে নাকি? তোমার জ্বালায় আর বাসি না। তোমার জন্যে আমার কপালে একটু সুখ নেই। সবসময় শুধু বক বক করো, আমার আর ভাল লাগে না। এত সুখে আছো তোমরা, তারপরেও বলো সুখ নেই, ভাবা যায়? আর ওদিকে আমার বোনটির কত কষ্ট, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায় না। বাহ, বোনের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। তা বোনের জন্য যখন এতই দরদ হচ্ছে, তো যাও না, ওকে কিছু সাহায্য করো কে। হ্যাঁ, সে কথাই ভাবছি। জানো গিন্নি, ওরা গরিব হতে পারে সত্যি, কিন্তু কোনো অতিথি আপ্যায়নে কিন্তু কার্পণ্য করে না। ওরা ভাবে অতিথি নাকি লক্ষ্মী। বাহ বাবা বাহ, বোনের নামে এত প্রশংসা। তা কি এমন খাওয়ালো সোফিয়া তোমায়, একটু বলো তো শুনি। মাছ মাংস যতটুকু পেরেছে সব কিছুই খাইয়েছে, তবে সেটা সুদের দেনা করেই আমাকে আপ্যায়ন করেছে। তাই নিজেকে একটু অপরাধী বলে মনে হচ্ছে আমাকে। বলো কি, তোমার বোনের কাছে আত্মীয়দের আপ্যায়ন করার মতো টাকাও নেই? এত গরিব হয়ে গেছে নাকি সোফিয়া? সেটা আর বলছি কি তোমায়, আমাকে আপ্যায়নের জন্য কোনো এক মহাজনের কাছ থেকে 500 টাকা ঋণ নিয়েছে। কি বিপদেই না ফেললাম ওদের, বলো। শোনো, আমাদের তো সোফিয়াকে সাহায্য করা উচিত। ওরা তো আমাদের আপনজনই। হ্যাঁ গো, আমিও তাই ভাবছি। বোনটি আমার কত কষ্টে আছে। তাহলে সোফিয়ার জন্য আমাদের এমন কিছু করার দরকার যাতে সোফিয়ার আর কোনো অভাব না থাকে। কি বলছো গিন্নি? কিন্তু সেটা কি হতে পারে? সোফিয়াকে একটি গাভী আর কিছু নগদ টাকা দাও, যাতে করে ঋণটাও শোধ করতে পারে, গাভীর দুধ বিক্রি করে সংসারটাও চালাতে পারে। হ্যাঁ গিন্নি, তুমি একেবারেই ঠিক কথা বলছো। চলো, আমি আর তুমি গিয়ে সোফিয়াকে দিয়ে আসি। ঠিক আছে, চলো। এদিকে সোফিয়া সকালে উঠে তার দাদাকে না দেখে অস্থির হয়ে পড়ল। হোগো, এই সাত সকালে দাদাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলো তো? আমাদের আপ্যায়ন হয়তো কোনো কমতি ছিল, কোনো কমতি থেকে গেছে, এজন্য হয়তো আমাদের না বলে চলে গেছে। না না সবুজ, তোমাদের আপ্যায়নে কোনো কমতি হয়নি। তোমাদের আপ্যায়নে আমি খুব খুশি। তোমরা যেমন আদর যত্ন করেছো, এমন হয়তো কোনো বড় লোকের বাড়িতে গেলেও করতো না। দাদা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম জানো। এই দেখ, তোর বৌদিকে আনতে গিয়েছিলাম। আরে বৌদি, তুমি তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আয় কালু, জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে আয়। শোনো সোফিয়া, আজ থেকে এই গরুটা তোমাদের। কিন্তু ভাবি। কিন্তু কি সুফিয়া, আমি তো তোর আপন ভাই। তোর এত সমস্যা, তা তুই একটু আগে জানাবি না? এত পর করে দিলি আমাকে। না না দাদা, এই কথা বলো না। তুমি তো আমার সব থেকে আপনজন। তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার খেয়ে আছে। যদি আমাকে আপনই মনে করতিস, তাহলে চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা না নিয়ে আমাকে বলতিস। সবুজ, এই টাকাগুলো রাখো। এর থেকে মহাজনের টাকা শোধ করবে, আর বাকি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবে। না 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 দাদা, এর দরকার নেই। আমি আস্তে আস্তে ঠিক একটা ব্যবস্থা করে নেব দাদা, এর দরকার নেই। এই তো সবুজ, তুমি তো আমাদের পর করে দিচ্ছ। তুমি ব্যবসা করবে আর বোন গরুটা পালবে। দেখবে আস্তে আস্তে তোমাদের সংসারের আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে, দাদা এত করে যখন বলছেন, তাহলে সোফিয়া আর না করো না। এবার ঠিক আছে বোন, যা তোর বৌদিকে রান্নাঘরে নিয়ে যা। তোরা রান্না কর, আজ সবাই মিলে একসাথে জমিয়ে খাবো, কেমন? কিরে, কিছু বলবি না কি রে? কাছে এসে অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? ওমা, তোমার দিকে কি একটু তাকাতেও পারবো না নাকি? সে কথা বলিনি, তবে কারণ ছাড়া তো আমার কাছে আসিস না। তুমি এ কথা বলতে পারলে ঠাকুমা? সত্যি, কারণ ছাড়া কি তোমার কাছে আসা যায় না নাকি? হ্যাঁ,
আসিস তো আমাকে এটা দাও ওটা দাও এগুলো বলতে। এবার বল দেখি কি চাইতে এলি? মানে ঠাকুমা, বুড়ি কি বললে বুড়ি রাজি হবে নাকি? আরে কি গুনগুন করছিস, শুনতে পাচ্ছি না তো, জোরে বল। ও ঠাকুমা, আমায় 10টা টাকা দাও না গো ঠাকুমা, চুড়ি আর ফিতে কিনবো। ঠিক জানতাম তুই কিছু একটা চাইতে এসেছিস। মা গো মা, কি বলে নাতিন আমার, 10 টাকা দাও। ওরে 10 টাকা কি গাছের পাতা নাকি রে, যে চাইলাম আর ছিঁড়ে টুক করে তোকে দিলাম? ও ঠাকুমা, দাও না, রোজ রোজ এমন করো কেন? রোজা, রিমা, ঋতু ওরা সবাই তো চুড়ি ফিতে কিনছে, তুমিও দাও না কিনে। তুমি আমার ভালো ঠাকুমা। সাফাই গিয়ে কোনো লাভ নেই, একটা টাকাও পাবি না, টাকা নেইও আমার কাছে। দেখছিস যে নিজে শাক পাহাড়ি দিয়ে কোনো রকমে চলি, তার উপর আবার তুই এসেছিস 10 টাকা নিতে। শাক পাতারি কেন খাও? মা তো রোজ বলে তোমাকে আমাদের সাথে খেতে। তোর মায়ের ওই তেল মশলা তরকারি আমার মুখে রোচে না, বুঝলি? আমার এই শাক পাতারই ভালো। তোর বড় লোক বাপের বড় লোকই কারবার, আমার বাবু একটু ভালো লাগে না। আবার এখানে বাবাকে টানছো কেন? তোমার মুখে ভালো খাবার চাই না তাই বলো। দাও না ঠাকুমা, দাও না 10 টাকা। গেলি গেলি এখান থেকে, নাকি এই লাঠির বাড়ি খাবি? কিপটে বুড়ি একটা। পচা ঠাকুমা, তুমি এত কিপটে কেন? হ্যাঁ, তোমার সব টাকা পচে যাবে। তা গেলে যাবে, তাতে তোর বাপের কি? আমার বাপই তো তোমার ছেলে হয়, আবার বলে তোর বাপের কি? কিরে শিমু, এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? বাড়িতে কখন এলি? মুখ ভার করেছে কি এর সাথে মা? কিপটে বুড়ি একটা, এত করে 10 টাকা চাইলাম, কিছুতেই দিল না। সিহমা, এভাবে বলতে নেই। যা, তোর ঠাকুরমার কাছ থেকে গিয়ে একটা লাউ নিয়ে আয়, দুপুরে লাউ চিংড়ি করব। তুমি ওই কিপটে বুড়ির কাছে আবার পাঠাচ্ছ? লাউ দেবে তো? দেবে দেবে। যা, এবার তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে, যে বাইরে এখনো অনেক কাজ পড়ে আছে। তুই আবার এসেছিস? কান খুলে শুনে রাখ, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার কাছে কোনো টাকা পয়সা চাইতে আমার বই গেছে, মা পাঠিয়েছে লাউ নিতে। লাউ? একটা লাউ বিক্রি করলে তো কত টাকা পেতুম। বনের শাক কচু খেয়ে লাউগুলো তো বিক্রি করা যায় নাকি? হয়েছে হয়েছে, এবার তোমার কিপটে মেয়েটা বাদ দাও তো, আমি কিন্তু এই শুনলাম তবে। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? তুইও হয়েছিস তোর বাপের মতন, কোনো ধৈর্য নেই। নিয়ে যা, ওখান থেকে একটা লাউ পেরে নিয়ে যা। আরে কি স্বাদের লাউ আমার। তুমি যে কার মতো এত কিপটে হলে কে জানে। বাবা শহর থেকে কবে আসবে বলো তো মা? এই তো সামনের সপ্তাহে আসবে। কেন রে, কি হয়েছে? বাবা বাড়িতে নেই, তাই কিছুই ভালো লাগছে না। এবার বাবা বাড়িতে এলে বাবার সাথে আমিও শহরে যাবো, ভালো ভালো জামা আর চুড়ি ফিতে কিনবো। পাকা বুড়ি একটা, এত কথা তুই কোথায় পাস কে জানে। আরে কি রে শিমু, তুই এখানে বসে আছিস, আর এইদিকে আমরা তোকে সারা বাড়ি খুঁজিলাম। আরে কি রে, তোর কি মন খারাপ নাকি?
তার বলিস না, ঠাকুমার কাছে চুরি ফিতা কেনার জন্য 10 টাকা চাইলাম, কিপটি বুড়ি কিছুতেই দিল না। তুই তো জানিসই তোর ঠাকুমা কত কিপটে, তাহলে চাইতে গেলে কেন? শুধু শুধু কি সারা গ্রাম জানে ওই বুড়ি কতটা কিপটে? চল এখান থেকে উঠ, চল চল খেলতে চাই আমরা। দুজন তোকে চুরি ফিতে দেব, আমি কিছু চুরি দেব আর রোজা তোকে ফিতে দেবে। মা, ও মা, মা তুমি কোথায় গো? এই যে মা, ঠাকুমা কোথায় গেছে বলো তো? তো ঠাকুমা তো একটু আগেই বাজারে বের হলো। এই জন্যই বুড়িটাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কিপটে বুড়ি একটা, বাড়িতে না থাকলে ভালোও লাগে না। তা বাজারে কি করতে গেছে? তো ঠাকুমার বোনের ছেলে ও তার বউকে নাকি কাল নেমন্তন্ন করে এসেছে, তারা আজ আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তাই বাজার করতে গেছে। ও তাই বলো? বুড়ি যে কিপটে, কি থেকে কি খেতে দেবে ওদের কে জানে। ওই দেখ, আমাদের কিপটে ঠাকুমা বগলে জুতা নিয়ে নিশ্চয়ই বাজারে যাচ্ছে। ও ঠাকুমা, জুতা জোড়া পায়ে দাও, পায়ের জুতা বগলে নিয়ে হাঁটছো কেন গো? পায়ে তো ফোসকা পড়বে। তা পড়লে পড়ুক, তাতে তোদের কি হতচ্ছাড়া? আমি কি তোদের মতো অলক্ষী নাকি? জুতা পায়ে দিয়ে হাঁটলে ক্ষয় হয়ে যাবে না? তাই তো বগলে করে হাঁটছি। তাহলে আর বগল দাবাই করে আনার কি দরকার ছিল? বাড়িতেই রেখে আসতে। মানুষ তো জানবে যে আমার জুতো আছে, তোদের সাথে অযথা কেন আমি বক বক করছি? বুড়ি পারেও বটে, মা গো মা, কি বুদ্ধি! জুতা পায়ে না দিয়ে বগলে নিয়ে বলে লোকে জানবে তার জুতা আছে। জুতাও পরা লাগলো না, লোকেও জানলো তার জুতা আছে। কিপটে বুড়ি একটা। বুড়ি হাটে গিয়ে মাছ কিনে বাড়ি ফিরে এলো। কত টাকার মাছ কিনে ফেললাম! বাবা গো বাবা, আমার কি সর্বনাশটাই না হলো গো! ইস, মতির মা যদি আমাকে নেমন্তন্ন করতে না বলতো, তাহলে আমি কখনোই ওদের নেমন্তন্ন করতাম না। কি গো ঠাকুমা, এভাবে কার সাথে বকছো? নিজের সাথে নিজেই বকছি। এত টাকার মাছ কিনলাম কিনা। বুঝেছি, টাকা গেছে তো তাই এমন বক বক শুরু করেছো। তা মা কি রান্না করবেন? অতিথি তো আসবে। কি আর রান্না করব? লাউ দিয়ে মাছ আর ওই বন বাতারি থেকে কিছু শাক সবজি তুলে আনবো। এতদিন পর তারা আমাদের বাড়িতে আসছে কিনা, ভালো মন্দ কিছু না দিলে কেমন হয় মা? তোমাকে অত কিছু ভাবতে হবে না বাবু, সারাক্ষণ তো তেলে ছোলে ভালো মন্দ খাওয়া, খাই খাই করে তো সংসারের কিছু বানাতে পারলে না। যেমন তুমি তেমনি আমার ছেলেটা। বুড়ি রান্না করতে করতে সুরেশ ও তার স্ত্রী, তাদের ছেলে রাজু চলে এলো। মাসি, ও মাসি, কই তোমরা? কোথায় গেলে সবাই? আরে বাবা, তোরা চলে এসেছিস? আয় আয়, ঘরে আয়। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি। আমাদের রাজু বাবা তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ কাকিমা, আমাদের পুচকো শিমুও কিন্তু বেশ বড় হয়ে গেছে। রাজুদা, তুমি আমাকে একটু পুচকি বলবে না? দেখো না আমি কত বড় হয়ে গেছি। মাছের পিসগুলো অত ছোট কেন ঠাকুমা? মা দেখো, কত ছোট মাছ। ছোট করবে না তো কি করবে? তুইও তো তোর বাবা মার মতোই হয়েছিস দেখি, খালি অপচয় করিস। বলি তরকারিতে একটু মাছের গন্ধ হলেই হলো, এত মাছ খাবার দরকার কি? না না ঠাকুমা,
আমি শাকও খাবো না, লাউও খাবো না। মা, তুমি ঠাকুমাকে বলো না, এসব তরকারি আমি খাই না। সে কি কথা? তাহলে এবার আমি তোকে কি খেতে দিই? এজন্যই তো মা তোমাদের জন্য এত কিছু রান্না করেছে। আমরা তো জানি কিপ্টে ঠাকুমার নেমন্তন্ন কেমন হবে। শিমু, তোর মুখে তো দেখছি কিছুই আটকায় না। তা এত কিছু বাবু কখন রান্না করলে শুনি? সেই সকাল থেকেই তো সব গুছিয়ে রান্না করছি মা। আমাদের বাড়ির অতিথি বলে কথা, এছাড়া আপনি নেমন্তন্ন করে এসেছেন, তাদের আপ্যায়নে কমতি রাখি কি করে বলুন? যাক বাবা, তাও তো আমার সম্মানটা বাঁচলো। কিপটেমি করতে করতে ও অতিথি আপ্যায়নের কথাই ভুলে গিয়েছিলাম। খুব শিক্ষে হয়েছে বাবু আমার। তাহলে এবার থেকে তুমি আর কিপটিমি করবে না। এবার কিন্তু আমাকে চুড়ি ফিতা কেনার জন্য 10 টাকা দিতে হবে। কি 10 টাকা? ঠাকুমা, তুমি কিন্তু আবারও কিপটিমি করছো। আচ্ছা, দেব দেব, তোকে 10 টাকা আর রাজুকে 10 টাকা, এই হলো তো। ইয়ে, 10 টাকা! কি মজা, কি মজা! ঠাকুমা, তোমার 10 টাকা দিয়ে মেলা থেকে আমি বাজি কিনবো। এতদিন পরে বুঝতে পেরেছি, টাকার থেকে তোদের হাসি খুশি থাকাটাই অনেক বড় রে দিদি ভাই। আমি আর কখনো কিপটেমি করব না। এবার হলো তো। আমার মাসিকে কিন্তু আর কেউ কিপটে বলতে পারবে না। বৌদি, রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এক গ্রামে রেশমা নামের একটি মেয়ে তার দাদুর সাথে বসবাস করত। তার বাবা মা দুজনই মারা গেছে। তার বাবা মারা যাবার পর তার দাদুই তাকে আগলে রেখেছে। আজ কত দেরি হয়ে গেল, একেই বুড়ো হয়ে গেছি, তারপর গায়ে জোর নেই, কেউ আমাকে কোনো কাজ দিতে চায় না। কিন্তু ভ্যানটা নিয়ে না বের হলে আমাদের চলবে কেমন করে? দাদু, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাব বলো? এই ভ্যান চালাতে যাচ্ছি। তোমার এই বিশ্রাম করার বয়সে তোমায় অনেক খাটাখাটুনি করতে হয়, তোমার অনেক কষ্ট হয়, তাই না দাদু? না রে, কষ্ট কিসের? কষ্ট যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট। তোর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তো আর আমার ভ্যান চালিয়ে খাওয়া লাগতো না। ভাগ্যের দোষে তোর বাবা মা আমার আগেই মারা গেছে। এখন তোকে তো আমাকে আগলে রাখতে হবে নাকি? আর আমি যদি ভ্যান না চালাই তাহলে আমরা খাবো কি? হ্যাঁ দাদু, তাও তো কথা। আমার অনেক কষ্ট হয় তোমার জন্যে দাদু। তুমি দেখো, আমি আরেকটু বড় হলি তোমার আর কোনো কষ্ট থাকবে না। তখন আমি তোমাকে কিছু একটা করে খাওয়াবো দাদু। হ্যাঁ, দোয়া করি তুই অনেক বড় হ, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। তুই আমাকে দেখে শুনে রাখবি, আল্লাহ তাআলা ততদিন আমাকে বাঁচিয়ে রাখুক। আচ্ছা, তুই তাহলে সাবধানে থাকিস, আমি ভ্যান চালিয়ে আসি, কেমন? হ্যাঁ দাদু, তুমি সাবধানে ভ্যান চালিও আর তাড়াতাড়ি ফিরে এসো। কিছুদিন বাদেই বর্ষা চলে এলো। বৃষ্টিতে রেশমাদের ঘরে পানি পড়ে, কিন্তু তাদের তো চাল সারানোর টাকা নেই। রেশমা পাঠশালায় যাবে, কিন্তু ওদের কাছে কোনো ছাতাও নেই। হায় হায় রে, ঘরের চালটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে যে হারে জল পড়ছে, এর থেকে বাইরে থাকলেও বোধহয় কম ভিজবো। একা একা কার সাথে কথা বলছো দাদু? কার সাথে আবার? আবার এই পোড়া কপালের সাথে। যা বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভ্যান নিয়ে কেমন করে বের হব? কাজই তো পাবো না মনে হয়। কি যে করব? বৃষ্টি পড়ছে তো পড়ছেই। এই ঝুম বৃষ্টির মধ্যে
আমি কিভাবে পাঠশালায় যাব? কিন্তু আমাকে তো পাঠশালায় যেতেই হবে। যাই, এই বৃষ্টির মধ্যে কোনো রকম ভিজে চলে যাই। কিন্তু ভিজলে তো জ্বর হবে, ঠান্ডা হবে, তখন কি করবি? তার চেয়ে আজ বরং ঘরেই থাক বুবু। না গো দাদু, কদিন পরেই তো পরীক্ষা, ঘরে থাকলে চলবে না যে। আর জ্বর ঠান্ডা ওসব হবে না দাদু। যদি হয় তবে গাদাল পাতা আছে তো, রস করে খেয়ে নেব। আমি চলি গো দাদু। ভিজতে ভিজতে রেশমা পাঠশালায় চলে গেল। কিন্তু মাস্টার মশাই ভেজা অবস্থায় দেখে রেশমাকে ভেতরে ঢুকতে দিল না। মাস্টার মশাই, আমি কি ভেতরে আসতে পারি? এ বাবা, ভিজে কি অবস্থা তোমার? তোমার কি একটা ছাতাও নেই রেশমা? ভেজা অবস্থায় ভেতরে আসলে তো ভেতরের সব ভিজে যাবে। আর এই অবস্থায় তুমি কিভাবে বসে থাকবে? তুমি বাড়িতে ফিরে যাও, আজ তোমার ছুটি। মাস্টার মশাই, এত কষ্ট করে এলাম, আমায় ভেতরে ঢুকতে দিন না। না হয় আমি এখানে দাঁড়িয়ে পড়া বুঝে নেব। না না, আজ আর পড়াশোনা করে কাজ নেই। পাঠশালা আজকের মতো ছুটি হয়ে যাবে, তুমি ফিরে যাও। আর শোনো, পারলে ছাতা কিনে নিও, এভাবে ভিজে আর এসো না। রেশমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, কিন্তু বই কেনার মতো ওদের সামর্থ্যও নেই। আর এই জন্য রেশমার সাথে কেউ মেশে না, তাই রেশমার অনেক মন খারাপ হয়। তারপর রেশমা বাড়ি ফিরে গিয়ে দাদুকে সব বলে। দাদু জানো, আজকে বৃষ্টির মধ্যে ভিজে পাঠশালায় গিয়েছিলাম। মাস্টার মশাই ওই জন্য আমাকে ভেতরেও ঢুকতে দেয়নি। কি আর করব বলো, আমার কাছে তো টাকা নেই তোমাকে যে ছাতা কিনে দেব। আজ তো কাজেও বের হতে পারিনি, কি যে করব। তোকে তো কিছুই দিতে পারি না রে বুবু, না খেতে দিতে পারি, না পড়তে দিতে পারি। না দাদু, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের টাকা না থাকায় কেউ আমার সাথে মেশে না দাদু। এই জন্যই আমার অনেক মন খারাপ হয়। জানিস, আমরা ছোটবেলায় বৃষ্টি আসলে কচু পাতা দিয়ে ছাতা বানিয়ে নিজেদের রক্ষা করতাম রে। কি বলো দাদু, কচু পাতার ছাতা? দাদু, ও দাদু, তুমি তাহলে আমায় একটা কচু পাতার ছাতা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কচু পাতার ছাতা বানিয়ে দেব। কাল সেটা নিয়ে তুই পাঠশালায় যাস, কেমন? তারপর দাদু রেশমাকে একটা কচু পাতার ছাতা বানিয়ে দেয়। আর সেই ছাতা নিয়ে রেশমা খুশি মনে পাঠশালায় যাওয়ার জন্য বের হয়। মাঝপথে একটা মেয়ে রেশমার কাছে সাহায্য চায়। তুমি কি আমায় একটু সাহায্য করবে? আমার পাটা কাদায় আটকে গিয়েছে, তুমি আমায় সাহায্য করো না একটু? আচ্ছা দাঁড়াও, আমি তোমার পাটা কাদা থেকে তুলে দিচ্ছি। এই নাও, হয়ে গেছে। তা তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথায় থাকো তুমি? আসলে আমি একজন পড়ি, আর আমি তোমায় সাহায্য করতে চাই। তোমার কি দরকার বলো আমায়। পড়ি? তুমি সত্যিকারের পড়ি, যারা ওই দূর আকাশে থাকে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে ভালো মানুষদের সাহায্য করতে পৃথিবীতে আসি। তুমিও তো খুব ভালো। এখন বলো না, বলো কি চাই তোমার? তোমার যা চাই আমি তোমায় তাই দেব, তবে শুধুমাত্র একটি ইচ্ছাই পূরণ করতে পারবো। কি চাইবো আমি? ভালো কাপড়, নাকি ভালো খাবার, নাকি অনেক টাকা? কি চাইবো আমি? আমার তো পড়তে ভালো লাগে, কিন্তু বই নেই। তবে কি বই চাইবো, নাকি আমাদের বাড়িটা সারিয়ে দিতে বলবো? কি বলবো আমি? রেশমার সব কিছুরই অভাব, তাই কোনটা রেখে কোনটা চাইবে সে বুঝে উঠতে পারছিল না। তাই রেশমা চুপ করে থাকে। কি এত ভাবছো? বলো কি চাই তোমার? আমার কিছু চাই না পড়ি। আসলে কোনোদিন কারো কাছে কিছু চাওয়ার সুযোগ পাইনি তো, তাই কি করে চাইতে হয় তা আমি জানি না। তোমার যা ইচ্ছে তুমি আমায় তাই দিতে পারো, আবার নাও দিতে পারো।
আচ্ছা, আমি তোমার এই ছাতাটাকে জাদুর করে দিচ্ছি। তুমি চাইলে ছাতাটাকে ছোট বড় করতে পারবে। আজ আসি তাহলে, ভালো থেকো তুমি। আশা করি তোমার উপকার হবে। পাঠশালা থেকে বাড়ি ফিরে আসে। সেদিন রাতের বৃষ্টিতে রেশমাদের ঘরের চাল ভেঙে যায়। রেশমা, আমাদের ঘরের চাল তো প্রায় ভেঙে গেছে। বৃষ্টির পানি সব ঘরে ঢুকছে। এখন কি করব? হায় হায়, আমাদের ঘরটা এমন করে ভেঙে গেল। এবার আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না দাদু, আমার কাছে জাদুর ছাতা আছে। এই ছাতাটা ছোট বড় করা যায়। আমি এর সাথে চালের মতো করে আমাদের ঘরের উপর রাখছি দাদু। তুই এই ছাতা পেলি কোথায়? আমি পাঠশালায় যাবার সময় একটা মেয়েকে সাহায্য করেছিলাম। ওই মেয়েটা একটা পরী ছিল, সে আমায় ছাতাটা দিয়ে সাহায্য করেছে। বাহ, বেশ ভালো তো। দেখছিস, বিপদের সময় আল্লাহ তাআলা যেভাবেই হোক সাহায্য পাঠায় কাউকে দিয়ে। হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছো। রেশমা ছাতাটিকে বাইরে রাখতেই সেটি পুরো ঘরকে ঘিরে নেয়। দেখেছো দাদু, ওরই ঠিকই বলেছিল, আমাদের আর বৃষ্টির পানিতে কষ্ট করতে হবে না। চলো দাদু, আজ আমরা শান্তি করে ঘুমোই। ঠিক বলেছিস, চল বুবু। ওদিকে ছাতার সব পানি চাষের জমিতে যাচ্ছিল। জমিতে এমন পানি দেখে গ্রামের প্রধান খুব খুশি হলো। আরে বাহ, বৃষ্টির পানি এভাবে কাজে লাগছে। আর তো পানির দরকার পড়বে না। যাই, রতন চাচার বাড়িতে যাই। আরে গ্রাম প্রধান, আপনি আমাদের বাড়িতে? রতন চাচা, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। কেন গ্রাম প্রধান, আমি কি এমন করেছি যে আপনি আমাকে সাহায্য করতে চান? এতদিন তো কত কি চাইলাম, কিন্তু সেটা তো আর পূরণ হলো না। তোমাদের এই ঘরের চালের ওপর দেওয়া ছাতার পানি সব চাষের জমিতে যাচ্ছে, যার ফলে জমিতে আর আলাদা করে পানি দেওয়া লাগছে না। চাষের জমিতে দেওয়ার জন্য বরাদ্দ সব টাকা আমি তোমাদের দিয়ে সাহায্য করতে চাই। কি বলেন প্রধান মশাই? সত্যিই আপনার কোনো তুলনা হয় না। আপনি আমাদের এভাবে সাহায্য করলেন। এই যে এখানে পানি দেওয়ার সব টাকা রয়েছে। এভাবে পুরো বর্ষা তোমরা ছাতা ধরে জমিতে পানি দিলে আমি তোমাদের আবার টাকা দিয়ে যাব, কেমন? আচ্ছা প্রধান, ঠিক আছে। দেখেছো দাদু, পরীটা যদি আমাদের ছাতা না দিয়ে সাহায্য করতো তাহলে আমাদের অভাবই দূর হতো না। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এবার তোকে বই কিনে দেব। কি যে বলো না দাদু, নতুন বই, কি যে মজা! বই আমার খুব ভালো লাগে দাদু। হ্যাঁ দাদু, এখন আর আমাদের অভাব থাকবে না। এই বর্ষায় তোমার আর ভ্যান চালিয়ে কষ্ট করা লাগবে না। হ্যাঁ রে, সব কিছু তো তোর জন্যই সম্ভব হলো, না হলে কি এমনটা হতো? এভাবে পুরো বর্ষা জমিতে পানি ফেললে তো আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ, বর্ষা শেষ হলে আমরা ওই টাকা দিয়ে আমাদের ঘরের চালটা ঠিক করব। তুমি এখন বরং বাজার থেকে কিছু খাবার কিনে আনো দাদু। আচ্ছা ঠিক আছে। এভাবে পুরো বর্ষার পানি ছাতা ধরে জমিতে ফেলে। সেই টাকা দিয়ে রেশমা আর তার দাদুর অভাব দূর হয়ে যায়। রতন চাচা, বাড়িতে আছো? জি প্রধান, বলুন। জমিতে অনেক পানি দেওয়া হয়েছে, আর পানি দেওয়া লাগবে না। এবার পানি পড়লে বন্যা হয়ে যাবে। হায় হায়, সবে ভারী বৃষ্টি শুরু হয়েছে,
এখন পানি না নিলে তো আমাদের আর টাকা আসবে না। আমরা কেমন করে চলবো? আর এই ছাতাটা সরিয়ে নিলে আমাদের ঘর যে ভেঙে পড়বে। চালটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে গরিবের ঘরে কখনোই সুখ আসে না। আহা, ভয় পাচ্ছ কেন? আগে পুরো কথাটা তো শোনো রত। তোমার এই ছাতার পানি এখন থেকে বাঁধে গিয়ে পড়বে, যাতে পানির অভাবে চাষ বন্ধ না থাকে। আমি তোমাকে আরো বাড়তি টাকা দেব, যাতে সারা বছরই তোমাদের আর কষ্ট করতে না হয়। ঠিক আছে, তাই হবে। আপনাকে ধন্যবাদ প্রধান মশাই। এই নাও টাকা। এরপর বর্ষা শেষ হলে বাকি টাকা নিয়ে যাবে। তোমরা ভালো থেকো। আল্লাহ, তুমি সত্যিই অসহায়দের পাশে আছো, একদম মাথার উপরে ছাতার মতো। সব গুণ তোমার কচু পাতার ছাতার দাদু। তোমার বানানো ছাতাই আমাদের সাথ হয়ে গেল। ঠিক বলেছিস বুবু। এখন খাবে চলো তো। চল বুবু, বড্ড খিদে পেয়েছে।